আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমাদের আমি বারবার জানিয়েছি আমার সময় হলে ঠিকই জানাবো, তারপরও আমাকে না জানিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করার অধিকার কে দিয়েছে তোমাদের? তাও আবার যার তার সামনে। তোমাদের কোনো ধারণা আছে এই থার্ড ক্লাস সামান্য একটা বিষয়ের জন্য একটা ননসেন্স ডাফার কি ঘটাতে যাচ্ছিল? মিসেস সাবিনা ছেলের এমন ধাঁচের কথা শুনে যে থ মেরে গিয়েছেন। অবাক করুণ দৃষ্টিতে কেবল চেয়ে আছেন ছেলের দিকে। একাকে দেখছেন তারা, তাদের ছেলে এরূপ কখনো দেখেননি। সাবিনার চোখ ভিজে গিয়েছে অশ্রুতে, বুক ভারী হয়ে উঠেছে কষ্টে। ছেলেকে নিয়ে ভাবার কি তাদের কোনো অধিকার নেই? বেঁচে থাকতে এমন একটা কখনো শুনতে হতে, তা ভেবেই অঝরে কান্নায় ভেঙে পড়ছেন মন। মিসেস তাহমিনা চেতে উঠলেন, শক্ত কণ্ঠে এগিয়ে বলে উঠলেন, আদ্র, এসব কি বলছিস? আমরা তোর গুরুজন, তোর ভালো মন্দ ভাবার আমাদের দায়িত্ব, অধিকার। ফুফির বলা কথাটা শুনে আদ্র নড়ে চড়ে উঠল, চুলে হাত ভিজিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজালো, কুরুর হেসে বলল, ভালো? আমার ভালো ভেবেছিলে তোমরা? কখন ভেবেছিলে? ভালো যদি ভাবতে, তবে না বুঝে করা কাজের জন্য আমাকে এতটা সাফার করতে হতো না, নিজের পরিবার ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে হতো না। অ্যান্ড অ্যাট লিস্ট ইউ ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই লাইফ। আমার ভালো মন্দ সেটা তোমার না ভাবলেও চলবে ফুপি। তাহমিনা বিস্মিত হয়ে তাকালেন ভাইপোর দিকে। এমন আচরণে তবদা খেয়ে রইলেন উপস্থিত সকলে। মিসেস সাবিনা নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছে না ছেলের এমন কথাবার্তা আচরণ। নিজের বড় জনের সাথে এভাবে কথা বলার অপরাধে হয়তো এই মুহূর্তে উচিত ছিল ছেলেকে কষে দুটা লাগিয়ে দেওয়া, কিন্তু সাবিনা তা পারছে না। রোবট বনে দাঁড়িয়ে আছেন, জ্ঞানশূন্য হয়ে পড়েছেন, বাকশক্তি হারিয়েছেন যেন। তাহমিনা অস্ফুট আত্মনাদ ভেজা গলায় চেঁচিয়ে উঠল, আদ্র। চেঁচাচ্ছ কেন ফুপি? তুমি যদি আমাকে নিয়ে এতই ভাবতে, তবে সেই দিন আমার দোষটা বারবার বাবার সামনে তুলে ধরে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করতে না। মুহূর্তটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। থমথমে পরিবেশ। ছোট একটা বিষয় গড়িয়ে রূপ নিল বিশাল এত ভাঙনের পর্যায়ে। ভূমি পাশে দাঁড়িয়ে নিজেকে শখানেক গালে দিচ্ছে। আজ তার ভুলের কারণে কত বড় একটা ঝামেলা বেঁধে গেল পরিবারের মাঝে। নিজেকে দোষী করে তুলছে বারবার নিজের চোখে। কষ্ট হচ্ছে ভীষণ সবার জন্য। আদির এমন রূপ দেখবে সেটা কল্পনাও করেনি। তাহমিনার অক্ষি যুগল ভিজে এলো নোনা জলে, টপ টপ করে গড়িয়ে পড়ল মেঝেতে। ভাইপোর মুখে এমন একটা অপবাদ কখনো আশা করেনি। সে সময়টায় এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসায় সকলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কি থেকে কি বলে ফেলেছিল তার কোনো হুঁশ ছিল না। কিন্তু ছেলেটা এই বিষয়টা এতগুলো বছর মনের ভেতর চেপে বসে আছে, তা ভেবেই কষ্টে বুক ফেটে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা ফাহাদ নিজের মায়ের প্রতি এমন কথা আর আচরণ দেখে মুষ্টিবদ্ধ করে এগিয়ে আসে। চল শক্ত করে রাগে কণ্ঠে বলে, হাউ ডেয়ার ইউ টু টক টু মাই মম লাইক দিস। কথাটা বলে আদ্রির কলার চেপে হাত উঠিয়ে মারতে নিলে মিসেস তাহমিনা ছেলেকে আটকে ধরে, ঝাঁকড়া মেরে দূরে সরিয়ে শক্ত কণ্ঠে হুঁশিয়ার দিয়ে বলে, ফাহাদ, একটা চর মারবো। আদ্র তোর বড় ভাই, ভুলে যাস না। ওর ওপর হাত তোলার সাহস কিভাবে দেখাচ্ছিস? মায়ের ধাক্কায় কিছুটা দূরে সরে এলো, ফোঁস করে রাগ ছেড়ে বড় পা ফেলে ড্রয়িং রুম ত্যাগ করলো। ভারী এক নিঃশ্বাসের মধ্য দিয়ে কেটে গেল কিছু সময়। ছোটরা চলে গেল যে যার ঘরে। দুই জায়গায় ননদের কাছে মাথা নত করে অপরাধবোধ কণ্ঠে ক্ষমা চাইলেন ছেলের হয়ে। মুখ ভার করে চলে গেলেন রান্নাঘরের দিকে। তাহমিনা নীরবে কিছু সময় সোফায় বসে পার করলেন। হঠাৎ মেয়ের ডাক পড়ায় উঠে সেদিকে এগিয়ে গেলেন। আদ্রের আজ আর কলেজ যাওয়া হলো না। দরজাটা হালকা চাপিয়ে পরনে কলেজে যাওয়ার জন্য পরিহিত ড্রেস নিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে লম্বা হয়ে শুয়ে আছে। ভেতরে ভেতরে নিজের করা কাজের জন্য পড়ে যাচ্ছে। সে চায়নি এতটা গভীরে গিয়ে সবাইকে আঘাত করতে, কিন্তু কথার মাঝে কথা উঠে রাগের মাথায় কিভাবে কি বলে ফেলেছে নিজেও জানে না। তখন ভূমির মুখ থেকে কথাটা শুনে সাথে মেয়েটার এমন কান্না ভেজা কণ্ঠে বুক ছিঁড়ে আসা আহাজারি তার বুকে তীর নিক্ষিপ্ত যন্ত্রণা তৈরি হয়েছিল, রক্তক্ষরণ হতে শুরু করেছিল। পরপর 3 দিনের সকল ঘটনা মাথায় এসে ঝাঁক দিতেই জ্ঞানশূন্য হয়ে পড়েছিল কিছু সময়ের জন্য। মায়েদের নেওয়া এমন বোকা সিদ্ধান্ত, যে মেয়ের যন্ত্রণায় অতুষ্ট হয়ে দেশে ফিরে এসেছে, পুনরায় একই ঘটনার শিকার হবে জানতে পারলে কিভাবে স্বাভাবিক থাকবে। প্রায় মিনিট 5 ধরে আদ্রির ঘরের সামনে এসে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে ভূমি। 3 দিন ধরে মনের ভিতরে জমে থাকা অভিমান অভিযোগগুলো মিটে গিয়েছে। আদ্রির প্রতি করা ধারণাগুলো যে তা ভুল ছিল তা বুঝতে পারছে বেশ। মায়েশার জন্য ওনার কোনো ফিলিংস নেই তা মনে পড়তেই চোখ, নাক, কান, মস্তিষ্ক সব নেচে নেচে উঠছে।
পুনরায় মনটা খারাপ হয়ে আসছে ঘটে যাওয়া ঝামেলাটা মনে আসতে। আজ তার কারণে আদ্র সকলের সাথে কতটা বাজেভাবে আচরণ করলো, ফুফির সাথে এভাবে কথা বলল। মনটা হাঁসফাঁস করছে কিভাবে কি করবে তা ভেবে। এখন কি আদ্রের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত কি না তা ভাবছে দাঁড়িয়ে। ভেতরে যাওয়ার সাহস কুলিয়ে উঠছে না। যেমন আগুন মার্কা রেগে আছেন, দেখা গেল ভেতরে গেলে মেরে কানপাটটা লাল করে দিবেন। ভূমি পা জোড়া আগাতে নিয়েও পুনরায় তা পিছিয়ে আনছে। আকস্মিক পেছন থেকে কারো হাতের ছোঁয়া নিজের কাঁধে অনুভব করতে হিকচিকিয়ে উঠে পেছন ফিরে তাকায়। অস্ফুট আওয়াজ বেরিয়ে আসে মুখ থেকে। তাকাতে আদ্রিকে দেখে ভুরু কুঞ্চন হয়ে আসে। আদ্রি বোনকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ খুলে কিছু বলতে যাবে, তার আগে ভূমি মুখ চেপে ধরে টেনে নিয়ে যায় সেখান থেকে। সোজা নিজের ঘরে প্রবেশ করে মুখ থেকে হাত সরায়। এতটা জোরে চেপে ধরেছিল বেচারি আদ্রির জান যায় যে অবস্থা। ছাড়া পেয়ে বুকে হাত চেপে ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো। ভূমি বিছানায় বসতে বসতে ধমক দিয়ে বলে ওঠে, ফাজি মেয়ে, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। দাঁড়িয়ে থাকতে দেখেছিস ভালো কথা, এসে চুপচাপ থাকবি তা না করে চেঁচাতে গিয়েছিস। আদ্রি কিছুটা শান্ত হয়ে দাঁড়ায়। রাগে কটমট করে বোনের পিঠে চাপড় মেরে বলে, আর একটু হলে মরে যেতাম। চোরের মায়ের বড় গলা, তাই না? কেন ওকে দিচ্ছিলি তুই আমার ভাইয়ের ঘরে? ভূমি এবার কিছুটা লজ্জায় হাসলো, শান্ত কণ্ঠে বলে, উনি কি করছেন দেখতে গিয়েছিলাম, দেখলি না তখন কেমন রেগে মেগে চলে গেলেন। আদ্রি ভাবুক ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে, আসলে হুট করে কেমন একটা ঘটনা ঘটে গেল, কিছুই বুঝলাম না। পরপর ভুরু কুচকে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল, কি হয়েছিল বলতো? কেন রেগে গেলেন হঠাৎ এত সামান্য বিষয়? তখন তুই সহ ভাইয়ের সাথে ভেতরে এলি, তুই নিশ্চয়ই জানিস সব। আদ্রির প্রশ্নে ভূমি কিছুটা ইতস্তত বোধ করলো। চোরা চোখে তাকিয়ে আমতা করে সম্পূর্ণ ঘটনা প্রথম থেকে শেষ অবধি খুলে বর্ণনা করলো। বোনের বর্ণনা শুনে আদ্রি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। পরপর মুখ বাঁকিয়ে হাততালি দিয়ে বলতে লাগে, বাহ বোন, বাহ, সাবাস, তোর জবাব নেই। বোনের বিদ্রুপ করে বলা কথাই ভূমি চোখ ছোট করে তাকিয়ে বলে, এমন করছিস কেন? আদ্রি তেতে ওঠে, তো তোমাকে কি মাথায় ফুল ছিটাবো নাকি, গর্ধব মহিলা? সকাল থেকে রোদ তার ভারী উত্তাপ ছড়িয়ে রাখলেও সময় গড়াতে তা তলিয়ে গিয়েছে বর্ষণের আগ মুহূর্তের সেই স্নিগ্ধ হাওয়ার। আকাশে ভেসে বেড়ানো শুভ্ররঙা তুলতুলে কাদম্বনির দল মুখ লুকিয়েছে কালো আস্তরণের আড়ালে। দমকা হাওয়া বইছে বেগতিক, মন জড়িয়ে যাওয়া এই বাতাস। দূরের বিশাল গাছগুলো হেলে দুলে পড়তে উদ্যত হচ্ছে এদিক সেদিক। তাল সামলানো যেন দায়। অম্বর তার বুক ছিঁড়ে উত্তপ্ত প্রকৃতিতে আজ সজীবতা দান করতে উদ্যুক্ত হয়েছে। সময় গড়িয়ে পড়েছে বিকেল আর দুপুরের মাঝামাঝিতে। ড্রয়িং রুমের সোফায় নীরব নিস্তব্ধতা মুখে চাপিয়ে বসে আছেন মিসেস সাবিনা এবং সাবরিনা। পাশে ব্যাগপত্র সমেত এসে দাঁড়িয়েছেন তাহমিনা। মুখে তার ফুটে উঠছে বিদ্বিষ্টতা। নাইবা উঠবে কেন? সে কখন থেকে দুই ভাইয়ের বউকে বুঝিয়ে সুঝিয়ে হাঁফিয়ে উঠেছেন। ওনার চলে যাওয়ার কারণটা মোটেও আদ্রের এমন ব্যবহারে নয়, কিন্তু তারা শুনতে নারাজ। একইভাবে গো ধরে বসে আছেন, এটাই কারণ। এর মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে দাঁড়ানো পিয়া আর ভূমি। বোনকে শক্ত করে একপাশ থেকে জড়িয়ে ধরে আছে। মুখখানা কাঁদো কাঁদো করে জ্ঞান জ্ঞান করে চলেছে, যখন থেকে জানতে পেরেছে আজই ফুফিদের চলে যেতে হবে। সাবিনা ননদের দিকে অসহায় বেদনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে ভেজা কণ্ঠে বলে, তুমি আমার ছেলেটার কথায় কষ্ট পেয়ে এভাবে চলে যাচ্ছ? তুমি তো জানো আদ্রটা কেমন। তাহমিনা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে সাবিনার কাঁধে হাত রেখে আগলে ধরে বলেন, আহা, তোমরা বুঝতে চাইছো না কেন বলো তো? আদ্রের কথায় আমি কিচ্ছুটি মনে করিনি। ফাহাদের বাবা জরুরি কাজে দেশের বাইরে যেতে হবে। এখন আমরা যদি না যাই কিভাবে হয় বলতো? মানুষটাকে তো চালিয়ে দিতে হবে নাকি? মনির বলা কথায় হঠাৎ আদ্রের খেয়াল মাথায় আসতে ভূমি বিজ্ঞান নেয় কিছুটা একটা ভেবে প্রিয়াকে ছেড়ে হুড়মুড়িয়ে দৌড় লাগায় ওপরে। দৌড়ে পদক্ষেপ থামায় আদ্রের ঘরের সামনে। দরজা হা করে খুলে রাখা। ভূমি মাথাটা উঁচিয়ে ভেতরটা একবার উকি দিয়ে দেখতে চেষ্টা করলো। বিছানায় আদ্রের উপস্থিতি নেই। ভাবলো হয়তো ওয়াশরুমে হবে। ভয় আছে ঢুকতে, তাও মনে সাহস জুগিয়ে এক ভারী নিঃশ্বাস ফেলে মনে মনে আওড়ালো, ভূমিন ভয় না হয় অন্য সময় পাবি, এখন ঢুকে পড়, এটা জরুরি এই মুহূর্তে। ভূমি পা টিপে টিপে ভেতরে ঢুকে এলো। এদিক সেদিক নজর বলিয়ে আদ্রকে খুঁজতে লাগলো। সারা রুম জুড়ে আদ্রের ছায়াও নেই। ওয়াশরুম থেকেও কোনো আওয়াজ আসছে না। ভূমি ভাবনায় পড়লো কোথায় গেল। হুট করে পেছন থেকে আদ্রের ভারী কণ্ঠের আওয়াজ পেয়ে ঘাবড়ে গিয়ে ফিরে তাকাতে আদ্রের শক্ত কৃত্রিম উপায়ে বানানো শরীরের সাথে নিজের মাথাটা ধাক্কা খেয়ে পড়তে নিলে আদ্র তার ডান হাতে ভূমিকে আগলে নিল। ভূমি এই বুঝি পড়ে কোমর ভেঙে ফেললো। কথাটা ভেবে ভয়ে চোখ বন্ধ করে নিল। আদ্র ভুরু কুচকে তাকিয়ে আছে ভূমির দিকে। মেয়েটার নাক মুখ কুচকে তা এতটুকুনি হয়ে গেছে। ঠোঁট জোড়া উল্টে রেখেছে।
আদ্র পলকহীন তাকিয়েছে ভূমির মুখপানে। ভূমি এখনো চোখ বন্ধ করে রেখেছে দেখে কিছুটা ধমকে বলে ওঠে, কি সমস্যা? ভূমি আদ্রের ধমক খেয়ে পট করে চোখ খুলে তাকাতে নিজেকে আদ্রের হাতে আবদ্ধ দেখতে পেয়ে ফুস করে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পরপর আদ্রের মুখের দিকে তাকাতে আদ্রের মুখভঙ্গি দেখে ভয় পেয়ে এক শুকনো ঢোক গিলে রয়ে শয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু আদ্র ভূমিকে দাঁড় না করিয়ে বরং আরো কিছুটা ঝুঁকিয়ে দেয়। সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, আমার ঘরে কি চাই? আজকাল বেশ সাহস বেড়েছে দেখছি। আমার অনুমতি না নিয়ে যখন তখন আমার ঘরে প্রবেশ করে যাচ্ছ। এইটুকুতে সীমাবদ্ধ থাকলে তাও না হয় মানা যেত, কিন্তু তুমি তো রাত বিরাতে আমার ঘরে ঢুকে চুরি করছো। আদ্রের কথায় ভূমি অবাক, বিস্ময় নিয়ে তাকায়। সে কখন চুরি করলো? এতবার এসেছে, কখনো কোনো জিনিস ছুঁয়েও দেখলো না আজ পর্যন্ত। ভূমি হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এসব কি বলছেন ভাইয়া? বিশ্বাস করুন আমি কিছু চুরি করিনি। আদ্র ভুরু প্রসারিত করে ভূমির দিকে বেশ খানিকটা ঝুঁকে আসে, বেশ ভাবুক সিরিয়াস ভঙ্গি ধারণ করে বলে, চুরি করনি? তার থেকেও বড় কিছু করেছো। ঘুমন্ত এক নিরীহ ছেলেকে তুমি। আদ্র এটুকু বলতেই ভূমি চেঁচিয়ে উঠে কানে হাত দিছে। লজ্জায় এই মুহূর্তে মেয়েটার মাটির নিচে চলে যেতে মন চাইছে। সে যে রাতের বেলা ওনার ঘরে এসেছে, কি কি করেছে সবকিছুই জানতেন। ভূমি লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, যেন কিভাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এ কেমন সর্বনাশ হয়ে গেল তার সাথে। কিভাবে আদ্র ভাইয়ের সামনে আসবে, তার এই বেহায়া মুখটা দেখাবে, এমন কিছু জানার পর ইস কি লজ্জা, কি লজ্জা। আদ্র ভূমির অবস্থা দেখে মুখ টিপে হাসছে। ভূমিকে আরো কিছুটা জ্বালাতে ওভাবে থেকেই পুনরায় প্রশ্ন করে, কি হলো? চেঁচালে কেন? চেঁচানোর কথা ছিল আমার। হারে বিষয়ে কিছু শোনা ভূমির কানে সহ্য হবে না। হাত পা এক্ষুনি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে আর কিছু সময় আদ্রের সামনে থাকলে। কথাটা কাটাতে ভূমি থেমে থেমে লজ্জায় আড়ষ্ট হয়ে অন্যদিকে তাকিয়ে বলে, ভাইয়া আমাকে দাঁড় করিয়ে দিন না, একটা কথা বলতে এসেছিলাম। একটু ভূমিকে টেনে দাঁড় করিয়ে দেয়। ট্রাউজারের পকেটে হাত গুজে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ভূমি আদ্রের হাত থেকে ছাড়া পেয়ে বার কয়েক চোখ পিটপিট করে নিঃশ্বাস ছাড়ে। স্বাভাবিক হয়ে তাড়া দিয়ে বলে ওঠে, ভাইয়া ফুপিরা চলে যাচ্ছে। কথাটা শুনে আদ্র বেশ চমকে উঠল। ঠোঁট ছিঁড়ে বের হওয়া হাসি মুহূর্তে গায়েব হয়ে এলো। কিছুটা জোরে বলে উঠল, হোয়াট? ভূমি মুখে কিছু না বলে কেবল উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। আদ্র আর কিছু জিজ্ঞেস না করে হাতে থাকা মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে গদগদ পায়ে রুম ত্যাগ করলো। ভূমি পেছনে ছুটতে নিলে হঠাৎ আদ্রের ফোনটা বেজে ওঠে। বের হতে নিলেও থেমে দাঁড়ায়। দুপা পিছিয়ে মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে মাইশা নামটা দেখে মুখ বাঁকায়, রাগে মুখ ফুলায়। এই মেয়ের জন্য আদ্র ভাইয়ের সাথে কেমন করে কথা বলেছিল, 3 দিন যাবৎ কত কষ্ট পেয়েছিল। মোবাইলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কলটা রিসিভ করে মাইশাকে কিছু বলতে না দিয়েই ভাব নিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে, আপু আমরা এখন ব্যস্ত আছি, প্লিজ ডিস্টার্ব করবেন না, যখন তখন ফোন দিয়ে। এটুকু বলেই কট করে কলটা কেটে দিয়ে মোবাইলটা আগের জায়গায় রেখে দিয়ে বিশ্বজয়ের এক হাসি দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। তাহমিনা সোফায় বসে ভাইয়ের বৌদির সাথে কথা বলছে। হুট করে আদ্র এসে নিজের ফুপিকে জাপটে ধরে জড়িয়ে ধরে। আকস্মিক হামলায় ভদ্রমহিলা টাল সামলাতে না পেরে কিছুটা হিকিচিকিয়ে পেছনে সরে যায়। তাহমিনার সাথে সাথে পরপর সকলকে অবাক চোখে তাকায় আদ্রের দিকে। আদ্র অপরাধবোধ শীতল কণ্ঠে একইভাবে থেকে বলে, আই এম সরি ফুপি। তখন মাথা অতিরিক্ত রাগ চেপে গিয়েছিল। কি থেকে কি বলেছি বুঝতে পারিনি, কিছু মনে করো না। জানোই তো রাগ উঠলে নিজেকে সামলাতে পারি না। আদ্রের কাণ্ডে সবাই হা হয়ে গেছে। ছেলেটা যে হুট করে এভাবে জাপটে পড়বে ভাবতেই পারেনি। তাহমিনা ছেলের কথা হেসে উঠলেন। মাথায় হাত বোলাতে বোলাতে কোমল কণ্ঠে বললেন, ধুর পাগল, আমি তোর উপর রাগ করছি কে বলেছে? একটু রাগ করিনি। মায়েরা যদি ছেলেদের এইটুকুনি কথা সহ্য করতে না পারে তবে কেমন মা হবে বলতো? আদ্র মুখ তুলে তাকায় পাশে বসে থাকা নিচের মা আর মামনের দিকে। একই দৃষ্টিতে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, মামনি সরি এতটা বাড়াবাড়ি করবার জন্য। প্লিজ রাগ করো না তোমরাও, আর কখনো এমন করবো না, প্রমিস। দুই মাকে সমানে এগিয়ে আগলে ধরলে নিজের বাহুতে। ক্ষণিকে সৃষ্টি হওয়ার রাগ অভিমান ভুলে তিনজনে একসাথে ছেলেকে জড়িয়ে ধরেন। চোখে অশ্রু টলমল করছে, অথচ মুখে তৃপ্তির হাসি তিন মায়েরই। মুহূর্তে ভুলে গিয়েছেন ছেলের করা আচরণ, বলে ফেলা কথাগুলো। পাশে দাঁড়িয়ে তিন বোন কোমল চাহনিতে তাকিয়ে আছে। ভূমি মুগ্ধ হয়ে দেখছে তার মানুষটাকে। একটু রাগী হলেও তার কোনো আফসোস নেই এই মানুষটাকে ভালোবেসে। ভূমি বিড়বিড় করে আনমনে আওড়ালো, আদ্র ভাইয়া আপনাতেই বিরল আমি, আপনাতেই শেষ, আপনিহীন এই জীবনে নেই কোনো আবেশ।
ধরণীতে অম্বর ছিঁড়ে ফেটে পড়ছে মুষলধারায় বৃষ্টি। বাতাসের মাত্রা তীব্র থেকে তীব্র হয়ে উথাল পাথাল করে দিচ্ছে অন্তরিক্ষ। আধারের নিঝুম কালো আকাশে ক্ষণে ক্ষণে তীব্র বর্ষণের ফাঁকে ফুটে উঠছে বিদ্যুতের সরু রেখা। তার রশিতে হুটহাট আলোকিত করে তুলছে এই অন্ধকারে আচ্ছন্ন অন্তরিক্ষ। কর্কশ শব্দে কান ফাটানো বজ্রপাতের ধ্বনিতে বিদ্বিষ্ট হয়ে উঠছে চারিপাশ। সেই বিকেল 5টার পর থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টি থামার রেশ মাত্র নিচ্ছে না। ভারী বর্ষণের ফলে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চারপাশে। তবে এতে খুব একটা সমস্যা হচ্ছে না শান্তি মঞ্জিলে। চারপাশে আলো ছড়াছড়ি। বৃষ্টির তোপ বেশি হওয়ার দরুন আজ আর টিচার আসেনি ভূমিদের পড়াতে, যার খুশিতে উপর নিচ টই টই করে ঘুরে বেড়াচ্ছে ভূমি। রোজ রোজ সন্ধ্যা নামলেই এক আতঙ্ক মনে এসে জেকে বসে, স্যার আসবেন, পুনরায় এক গাদা পড়া নিয়ে বসতে হবে। কিন্তু আজ তা নেই। মনের খুশিতে হাঁটছে আর বৃষ্টির ঝমঝম আওয়াজ উপভোগ করছে। বৃষ্টি ভূমির তেমন পছন্দের তালিকায় না পড়লেও আজ তা খুব একটা খারাপ লাগছে না, বরং প্রয়োজনের তুলনায় একটু বেশি আনন্দ লাগছে মনটা। বারবার ছুটে যেতে মন চাইছে ছাদে, কিন্তু তার অনুমতি পাওয়া হবে না কারো থেকে, তা ভালোই জানা আছে। সন্ধ্যা পার হতেই দুই যা ব্যস্ত হয়েছেন কিচেনে। বৃষ্টির মাঝে পাকোড়া খাওয়ার মজাটাই তো আলাদা। সেখানে এটা তো ছেলের প্রিয় জিনিস, না বানালেই নয়। দুই যা গল্প করতে করতে নিজেদের কাজ করতে ব্যস্ত। রান্নাঘর থেকে কিছু সুন্দর গন্ধ পেয়ে ভূমি ভো মেরে এসে দাঁড়ায় দরজার সামনে। কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো মা আর মামুনির কাজ। হুট করে মনের মাঝে ইচ্ছের প্রজাপতিরা ডানা ঝাপটালো। সেও যদি আড্ড ভাইয়ার জন্য নিজ হাতে বানিয়ে তা সুন্দর করে পরিবেশন করে ওনার জন্য নিয়ে যায়, তাহলে নিশ্চয়ই খুশি হবেন। আর সাথে তখনের এমন করে কথা বলার জন্য সরিও বলে নেওয়া যাবে। যেমন ভাবনা তেমন কাজ। মাকে বলে নিশ্চিত চোখ রাঙানো খেতে হবে, সাথে এক গাদা বকা তো ফ্রি দিয়ে দিবেন। তাই ধীর পা ফেলে এগিয়ে গিয়ে দাঁড়ালো মনির পাশে। শাড়ির আঁচলটা টেনে নিয়ে তা ধরে আঙুলে পেঁচাচ্ছে আর বলতে হাঁসফাঁস করছে। কিভাবে বলবে, কেমন লজ্জা লজ্জা লাগছে বলতে। জীবনে কোনোদিন আশেপাশে আসেনি, আজ হুট করে একটা কথা কি নির্দ্বিধায় বলে দিতে পারবে নাকি? সাবরিনা মেয়েকে পড়া ফেলে কিচেনে এসে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুচকে তাকালো। ধমকের স্বরে জিজ্ঞেস করলো, তুই না পড়ে এখানে এসে কেন দাঁড়িয়ে আছিস? ভূমি মায়ের দিকে তাকিয়ে বোকা হাসলো। মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে ভূমির মনের দিকে তাকিয়ে আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, ও মনি, আমিও বানাবো তোমাদের সাথে। সাবিনা হাতে স্টিলের স্ট্রেনার দিয়ে পাকুড়াগুলো এদিক সেদিক নাড়াতে নাড়াতে হাসি মুখ করে তাকালেন মেয়ের দিকে। পরপর চোখ আগের জায়গায় রেখে বললেন, মেয়ে কি বলে, তুই কিভাবে পারবি? তেলের জিনিস বেশ সাবধানে করতে হয়। রান্নার বিষয়ে তোর কোনো অভিজ্ঞতা নেই মা। ভূমি তো সে শুনতে নারাজ। নাছর বান্দার মতো জেদ ধরল সে পারবে। মেয়ের এমন ঘ্যান ঘ্যান করা দেখে সাবরিনা অতিষ্ঠ হয়ে বললেন, দাও আপা, শেখারও দরকার আছে। কয়দিন পর বিয়ে দিলে পরের বাড়ি গেলে তো এসব করা লাগবে নাকি? ভূমি কপাল কুচকালো মায়ের কথা শুনে। মুখ ফুলিয়ে গম্ভীর স্বর করে বলে, আমি পরের বাড়ি যাব কোন দুঃখে? আমি তো সারা জীবন এই বাড়িতেই থাকবো, তাই না মনি বলো? আর তোমাদের হাতের মজার মজার রান্নাই সারা জীবন খাবো, দেখো। সাবিনা সিরিয়াস ভঙ্গিতে শান্ত কণ্ঠে বললেন, আমরা কি আর সারা জীবন থাকবো বল? বয়স হয়েছে, আজ আছি কাল নাও থাকতে পারি। মনির কথা শুনে ভূমি মুখ ভার করলো। মায়েরা থাকবে না কথাটা যেন বুকের ভেতর ছ্যাত করে উঠল। কষ্টে বুকটা মুচড়ে উঠল। কাঁদো কাঁদো মুখ করে ধরা গলায় বলল, তোমরা আমাকে ইমোশনাল করছো কেন? এত সুন্দর একটা মুডে আছি। দুই মাকে পেছন থেকে একসাথে জড়িয়ে ধরে হেসে বলে, তোমরা কোথাও যাবে না। যতদিন আমি থাকবো ততদিন তোমাদেরও থাকতে হবে। আমি কিছু জানি না, আমি বানাবো আর কোনো কথা না। এই বলেই পাশের বেচিন থেকে হাত দিয়ে মনিকে সাইডে করে। চিংড়ি মাছের পাকোড়া ভাজতে বোল থেকে কিছুটা হাতে তুলে নেয়। সাবিনা মেয়ের জেদে হার মেনে আর কিছু না বলে শিখিয়ে দিতে থাকেন কিভাবে ধরতে হবে, কিভাবে দিতে হবে। ভূমি কাপা হাতে এগিয়ে এক এক করে বেশ কয়েকটা তেলে ছেড়ে দেয়। সবগুলো ডুবো তেলে ছেড়ে প্রফুল্ল চোখে সেদিকে তাকিয়ে এটো হাত দিয়ে দুহাতে তালি দিয়ে সশব্দে হেসে ওঠে ভাব নিয়ে বলে, দেখলে তো আমাকে যতটা অকর্মা ভাবো ততটা মোটেও না আমি। মেয়ের সামান্য এই বিষয়ে এতটা খুশিতে দুই মাও একসাথে হেসে উঠলেন। স্টাডি রুমে বসে বইয়ে মুখ গুজে পড়তে ব্যস্ত আদ্রি। সামনে চেয়ারটায় দুপা সমানভাবে তুলে বেশ মনোযোগ দিয়ে পড়ছে। নিজের ঘর থেকে আদ্র মোবাইল টিপতে টিপতে সিঁড়ি বেয়ে নেমে সোজা স্টাডি রুমের সামনে এসে দাঁড়ায়। একা বোনকে পড়ার টেবিলে দেখে বুড়ো কিঞ্চিত কুঁচকে আসে। শক্ত কণ্ঠে বোনের উদ্দেশ্যে প্রশ্ন করে, তুই একা কেন? ওই মেয়েটা কোথায়?
আশোকে পড়ায় ডুবে থাকা আদ্রি ভাইয়ের আওয়াজ পেয়ে হিকি চিকিয়ে ওঠে। সামনে চেয়ারে উঠিয়ে রাখা পা ধরফড়িয়ে নিচে ফেলে উঠে দাঁড়ায়। ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ভূমি মনে হয় কিচেনে। এই অসময়ে ভূমি কিচেনে কথাটা ভেবে আদ্র অবাক হয়ে তাকায়। মেজাজটা খারাপ হয়ে যায় না পড়ে বেশি পাকনামোর জন্য। রেগে চল শক্ত করে সেদিকে পা বাড়াতে নিয়ে পুনরায় পেছন ফিরে বোনকে আদেশের স্বরে বলে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কি পড়ছিস? সুন্দর করে বস, মনোযোগ দিয়ে পড়। ভাইয়ের আদেশের স্বরে দেওয়া হুঁশিয়ারিতে আদ্রি হ্যাঁ সূচক মাথা নাড়ে। আদ্র ধীর পায়ে এসে দাঁড়ায় কিচেনের সামনে। ভূমিকে দেখে কিছুটা কঠিন কর্কশ গলায় ধমকে বলে ওঠে, এই মেয়ে, না পড়ে এখানে কি? ভাজাগুলো মাত্র স্ট্যানারে তুলে নিচ্ছিল ভূমি। উপস্থিতির বিনা ইঙ্গিতে আকস্মিক আদ্রের রামধমকে কেঁপে ওঠে ভূমির শরীর। ভয় পেয়ে স্ট্যানারটা ভাজাগুলো সমেত কড়াইতে আছড়ে পড়ে। ডুবু ডুবু তেলের উপর ধরে রাখা ছিল ভূমির হাত, যার ফলে তেল এসে ভূমির ডান হাতে হুমড়ে পড়ে। গড়গড় করে ওঠা তেল সিটকে হাতে পড়তেই ভূমি আতঙ্কিত আর্তনাদে চিৎকার করে ওঠে। বাম হাত পুড়ে যাওয়া ডান হাতটা চেপে ধরে চোখ মুখ খিচিয়ে বন্ধ করে সশব্দে কেঁদে ওঠে ভূমি। ভূমির চিৎকারের সাথে কড়াইতে পড়া স্টিলের স্ট্যানারের আওয়াজ কানে আসতেই আদ্রের হৃৎপিণ্ড থমকে যায়। শরীরে অদ্ভুত এক ভয়েসের ঝাঁকুনি দিয়ে ওঠে। হাত পাগুলো কেমন কম্পন দিয়ে উঠছে যেন। শীতল হয়ে ওঠে মাত্র দেখানো ক্রোধ। মসৃণ হতে হতে ভুরু জোড়াতা পুনরায় ভারী আকার ধারণ করে। মন থেকে চাইতে লাগে তার ভাবনা যেন সত্যি না হয়। এখনো দরজার সামনে ঠায় দাঁড়িয়ে থেকে শীতল চাহনিতে সেদিকে তাকিয়ে ভীত ভেজে আশা গলায় নিজের মায়ের উদ্দেশ্যে থেমে থেমে প্রশ্ন করে, মা, ওর হাত? ছেলের কথা শেষ হওয়ার আগে সাবিনা আর্তনাদ করে ওঠে, কান্না জড়িত ধরে আসা গলায় চেঁচিয়ে বলে ওঠে, ও আদ্র, মেয়েটার হাত তেলে পড়ে ছিলে গেছে। সশব্দের সমান তালে কানে এলো তিন মানবীর কান্নার শব্দে তৈরি হওয়া এক অদ্ভুত আহাজারি। আদ্র যেন হুঁশ খুঁয়ে ফেলেছে। সে কিভাবে যাবে? এগিয়ে গিয়ে ভূমির হাতটা দেখলে নিজেকে কিভাবে সামলে নিবে? কম্পমান হৃদয় যেন বুক ছেড়ে বেরিয়ে আসবে। তার কারণে তো তার মায়ারানীর আজ এতটা বিপর্যয় ঘটে গেল। আদ্র হুঁশ ফিরতে বরফের ন্যায় জমে যাওয়া পদচারণ টেনে ভিতরে প্রবেশ করলো। হিকে চিকিয়ে দাঁড়ালো ভূমির সামনে। চোখ পড়লো ভূমির হাতের দিকে। বেশ খানিকটা জায়গা পুড়ে সাদা হয়ে গিয়েছে। থরথর করে কেঁপে চলেছে ভূমির হাত। আদ্র নিজের হাত অবিরত কাঁদতে থাকা ভূমির কম্পায়নমান বাহুতে রাখলো, যার ছোঁয়া পেয়ে ছোট্ট হৃদয় যেন কষ্টের পাহাড় ভেঙে পড়ল। ঠোঁট জোড়া ঠকঠক করে কেঁপে উঠল দ্বিগুণ মাত্রায়। ভূমি তার অসহায় মুখশ্রীতে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে নিজের যন্ত্রণার মাত্রাটা বুঝতে চেষ্টা করলো। কিন্তু মেয়েটা তো জানে না তার হাতে লাগা ব্যথাটা মানুষটা তার বুকে তীব্র থেকে তীব্রভাবে অনুভব করছে। সাবরিনা কি করবেন যেন জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। একবার মেয়ের কন্দনরত মুখের দিকে তাকিয়ে ফুঁপিয়ে উঠছেন, তো পুনরায় মেয়ের হাতের দিকে ঝুঁকে তাতে সর্বোচ্চ শক্তি দিয়ে ফু দিয়ে বাতাস করতে চেষ্টা চালাচ্ছেন, যাতে জলভাবটা অন্তত কিছুটা নিরাময় হয়। আদ্র হুট করে ভূমিকে টেনে পাশের বেচিনে নিয়ে হাতটা আলতো করে ধরে কল চালিয়ে তার নিচে রাখে। ঠান্ডা পানির ছোঁয়া পেয়ে ভূমি বাম হাতে আদ্রের টি শার্টের কলার চেপে ধরে শক্ত হাতে। আদ্র নিজের ডান হাতে ভূমিকে আগলে ধরে রেখেছে। অসহায় করুণ দৃষ্টিতে তাকাচ্ছে বারবার। মায়া ভরা কাতর কণ্ঠে শুধায়, কষ্ট হচ্ছে খুব? আদ্রের এমন কোমল কণ্ঠে করা প্রশ্নে ভূমির কান্না যেন আরো বেড়ে যায়। ঠোঁট উল্টে হুহু করে কেঁদে উঠে ওপর নিচ মাথা দুলিয়ে জানাতে চায় খুব কষ্ট হচ্ছে। প্রায় মিনিট পাঁচেক ঠান্ডা পানিতে হাত চুবিয়ে আদ্র পেছন ফিরে মামনিকে তাড়া দিয়ে বলে, মামনি, বার্ন ক্রিম নিয়ে এসো তাড়াতাড়ি। সাবরিনা ঘুরে দ্রুত পায়ে এগোতে নিলে সাবিনা থামিয়ে দিয়ে বলে, বাবা, বার্ন ক্রিম তো ঘরে আনারও নেই। মায়ের খামখেয়ালিপনা কথা শুনে আদ্রের মেয়াজ ধক করে ধরে ওঠে। প্রয়োজনীয় জিনিস ঘরে নেই কথাটা শুনতে বিরক্তি এসে হানা দেয়, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নেয়। ভূমিকে ধরে সোফায় এনে বসায়। গাড়ির দিকে একবার চোখ ফেলে কাটা তখন 7টা বেশ। সময় খুব একটা না হলেও ভারী বর্ষণের ফলে পরিবেশে এতটা নির্জীব নিস্তব্ধ হয়ে আছে যেন মধ্যরাতের প্রহর। আদ্র পকেট হাতে নিজের মোবাইলটা খুঁজে না পেয়ে এদিক সেদিক তাকাতে দেখে তা মেঝেতে পড়ে আছে। বিরক্তিতে সূচক শব্দ করে ললাটে হাত ঘষে চোখ বুজে নেয়। পট করে খুলে মা মামনিকে বলে ঠান্ডা পানিতে কাপড় দিয়ে যেন হালকা হাতে ভূমির হাতটা মুছতে থাকে। কথাটুকু বলে দেওয়ালের একপাশে রাখা ছোট্ট সেলফটা থেকে বাইকের চাবি আর হেলমেটটা নিয়ে যেতে নিলে সাবিনা উদ্বিগ্ন হয়ে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করে, আদ্র কোথায় যাচ্ছিস এমন বৃষ্টিতে বাইক নিয়ে? আদ্র না ফিরে জবাব দেয়, ঔষধ আনতে। কথাটা শুনে ভূমির হিসকি তুলে কান্না থেমে যায়। চোখ তুলে তাকায় হুড়মুড়িয়ে বের হতে নেওয়া আদ্রের দিকে। কান্নায় মিয়ে যাওয়া ধরা গলায় ডাকে, আদ্র ভাইয়া। এগোতে নেওয়া পদক্ষেপ থেমে যায়। ভূমির আওয়াজে তার বুক মুচড়ে ওঠে। ধপধপ করতে থাকে, তা যেন বের হয়ে আসবে। সহসা পেছন ফিরে তাকায়। ভূমি পুনরায় কেঁপে ওঠা গলায় বলে, বাইরে অনেক বৃষ্টি, প্লিজ বাইক নিয়ে যাবে না, ভিজলে আবার জ্বর চলে আসবে।
ভূমি আকুত কণ্ঠে বলা কথাটা আদ্রের মস্তিষ্কে প্রবেশ করে। এক অদ্ভুত অনুভূতি মনের ভেতরে ছেয়ে যায়। পুনরায় এগিয়ে আসতে আসতে মাথা নাড়ে। হেলমেটের চাবিটা টেবিলে রেখে হ্যাঙ্কারে ঝুলিয়ে রাখা কারের চাবিটা হেসকা টেনে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায়। বাহিরের সবার আওয়াজ পেয়ে এতক্ষণে আদ্রির হুঁশ হয়। বই বন্ধ করে ভাবুক দৃষ্টিতে চেয়ে বেরিয়ে আসে। সোফায় বসে বোনকে মায়েদের কাঁদতে দেখে উদ্বিগ্ন হয়ে এগিয়ে গিয়ে বোনের অবস্থা দেখে নিজেও কেঁদে দেয়। মিনিট 20 পর আড্ডু দৌড়ে হাতে কিছু মেডিসিন নিয়ে ভিতরে ঢুকে। মায়েরা তখনও পানি দিতে ব্যস্ত। আড্ডু ক্রিমটা পকেট থেকে খুলে হাঁটু গেড়ে বসে পড়ে ভূমির সামনে। চুল থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। পুরোটা না ভিজলেও মাথাটা আর গায়ে কিছুটা পানি লেগে আছে। আড্ডু আলতো হাতে ভূমির ডান হাতটা আগলে তা হাঁটুর উপর রাখে। ক্রিমটা নিয়ে আলগোছে লাগাতে নিলে ভূমি অস্ফুট স্বরে আহ বলে চোখ বন্ধ করে নেয়। আড্ডি বোনকে ঝাপটে ধরে রেখেছে। আড্ডু আরও কিছুটা ঝুঁকে হাতে ফু দিয়ে দিয়ে ক্ষতস্থানে ওষুধ লাগাচ্ছে। ভারী কণ্ঠে বলে ওঠে। আদ্রির শক্ত কণ্ঠে ভূমির অভিমান বেড়ে যায়। নাক ফুলিয়ে বলে, ইচ্ছে করে ফেলেছি নাকি? আপনি হুট করে এসে ধমকে উঠলেন, ভয় পেয়েই তো আমার হাত থেকে কিভাবে জানি পড়ে গেল। ভূমি কথাটা যেন তীরের মতো লাগলো আদ্রের বক্ষে। চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে গেল। মস্তিষ্কে এক আকাশ রাগ জড়ো হয়ে গেল নিজের প্রতি। তার কারণে তার মায়েরানীকে আজ এতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। সেই দায়ী এটার জন্য। হ্যাঁ, তারই সব দোষ। আর এই দোষের শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। রাত 10টা পেরিয়েছে। একে একে বাড়ি ফিরেছে সকল সদস্য। সাদাবও আজ তাড়াতাড়ি ফিরে এসেছে বৃষ্টিতে কাক ভেজা হয়ে। সোফায় বসে আছে দুই ভাই। টিভি ছেড়ে খবরের চ্যানেল লাগিয়ে রেখেছেন আর পূর্ণ মনোযোগে খবর দেখছেন। দেশের আনাচে কানাচে কোথায় কি ঘটে যাচ্ছে। তবে প্রতিদিনের তুলনায় আজ মিস্টার আফজালের মেজাজখানা দেখতে বেশ সুবিধার ঠেকছে না। এর কারণটা জানা নেই গৃহিণীদের। মিসেস সাবিন এসেছে পর্যন্ত 2-3 বার জানতে উদ্গ্রীব হলেও স্বামীর মুখ থেকে কিছুই উগলাতে পারেনি। ক্ষান্ত হয়ে হাল ছেড়েছেন ঠিকই, কিন্তু টেবিলে খাবার সাজাতে সাজাতে বারবার তাকাচ্ছেন আর চোখে। সাথে মিসেস সাবরিনা ও খেয়াল করেছেন পেপারখানা। তবে তার তো অত সাহস নেই যে বড় ভাসুরকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করবেন। অবশ্য স্বামীকে চোখের ইশারায় বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তিনিও ব্যর্থ। টেবিলে খাবার সাজিয়ে সবাইকে হাঁক লাগাতে একে একে এসে বসে পড়েছে সবাই। আদ্রও নেমে এসে মাত্র চেয়ার টেনে বসেছে ভাইয়ের পাশের চেয়ারে। ভূমির আগমনের অপেক্ষায় এখনো খাবার শুরু করা হয়নি। দুই যা বুঝতে পেরে মুখখানা একটুখানি করে নিয়েছেন ভয়। এখনো স্বামীদের জানানো হয়নি মেয়ের হাতের এই দশা। যদি জানতে পারে রান্নাঘরে গিয়ে তেল ফেলে হাত পুড়িয়েছে, আস্ত রাখবে না। দুই কর্তার কড়া নিষেধ মেয়েদের যেন আগুনের ধারে কাছেও যেতে দেওয়া না হয়। দুই মেয়ে তাদের রাজকন্যা, চোখের মণি। এসব বিপজ্জনক কাজে যেন না জড়ায় কখনো। এখন কিভাবে বলবে তাদের অনুমতি পেয়েই মেয়েটা এই কাজে নেমেছে। প্রায় বসে থাকার মিনিট 5 পার হতেও ভূমি নামছে না দেখে মিস্টার আফজাল তীক্ষ্ণ নজর ফেলে স্ত্রীকে জিজ্ঞেস করে, ভূমি কোথায়? আসছে না কেন এখনো? সাবিনা চোরা চোখে একবার নিজের বোনের দিকে তাকিয়ে আমতা আমতা করে ভীত গলায় বলে, রুমি খাবে না বলল, ঘুমিয়ে পড়েছে মেয়েটা, শরীর ভালো লাগছে না। মিস্টার তফায়েল মেয়ের শরীর খারাপ শুনে পট করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। নিজের স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞাসু গলায় বলে, তুমি তো আমাকে বলনি এ কথা, কি হয়েছে আমার মায়ের? সাবিনা হাসতে চেষ্টা করলেন, ধীর কণ্ঠে বললেন, আরে তেমন কিছু না, মাথা ব্যথা করছে একটু, তাই তুমি বসো, খেয়ে নাও। আদ্র মায়েদের এমন মিথ্যা বানোয়াট কথায় যেন তিতিক্ষ বিরক্ত হয়ে উঠল। রাগ উঠলেও মুখশ্রী শীতল রাখতে চেষ্টা করলো। বসে না থেকে নিজের প্লেটে না নিলেই নয়, ঠিক সে পরিমাণ ভাত নিয়ে 2 লোকমা তা শেষ করে উঠে চলে যেতে নিলে মিস্টার আফজাল শক্ত কর্কশ গলায় পেছন থেকে ডাক দেন, আদ্র কোথায় যাচ্ছ? এটুকু খেয়ে। আদ্র সম্মানের সহিত পেছন ফিরে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিল, এটুকুতে পেট ভরে গিয়েছে বাবা, ঘরে যাচ্ছি। আফজাল পুনরায় কণ্ঠ মোটা করে বলল, তোমার সাথে আমার কথা রয়েছে, খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আদ্র তপ্ত ভারী শ্বাস ফেলল। একবার চোখ ফেলে উপরের দিকে চাইল। মেয়েটা তো এখনো খায়নি, নিজে খেতেও পারবে না সেটা ভেবে এটুকু খেয়ে উঠে গিয়েছে খাবার নিয়ে যাবে বলে। কিন্তু প্রতিমধ্যে ভাটা পড়ে আদ্র বেজায় ক্ষিপ্ত হলো, কিন্তু তা বুঝতে দিল না। ঠিক আছে বলে মাথা নেড়ে বসলো সোফায়, আর বারবার তাকাচ্ছে ঘড়ির দিকে। ভাবছে মেয়েটা ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে। খাবার শেষে মিস্টার আফজাল বেসিনে হাত ধুয়ে মুছতে মুছতে এগিয়ে এসে দাঁড়ালেন আদ্রের সামনে। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র সম্মানসূচক উঠে দাঁড়ালো। বাবা বসতে বসতে ছেলেকেও বসতে আদেশ দিলেন। পাশে এসে বসলেন তোফায়েলও। সাদাব খাবার শেষ করে চলে যেতে নিলে আফজাল সাদাবকেও ডাকে। ভাইয়ের পাশে বসতে ইশারা করে। বাধ্য ছেলের মতো সাদাব বসে পড়ে। আজ বড় আব্বুর এমন সিরিয়াস ভঙ্গি দেখে সাদাব বেশ ভয় পাচ্ছে। কি হলো, কি জন্য এমন মিটিং বসালো তা ভেবে। দূর থেকে উদ্বিগ্ন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে দুই যা, সাথে আদ্রি। বাবাকে চুপ করে নিজের দিকে তাকিয়ে বসে থাকতে দেখে আদ্র ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। কৌতূহলী কণ্ঠে জানতে চায়, বাবা কিছু বলবেন?
আফজাল চোখ তুলে নিচের ছেলের দিকে তাকে বেশ সিরিয়াস হয়ে ভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেন। আজকাল কি গুন্ডামাস্তানদের খাতায় নিজের নাম লিখেছো নাকি? মিস্টার আফজালের কথা শুনে উপস্থিত সকলের চোখ ছানাবড়া হয়ে এলো। মিসেস সাবিনা দুপা ফেলে এগিয়ে এসে দাঁড়ালেন ছেলের পেছনে। আড্ডু বাবার কথার মানে বুঝতে না পেরে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, ঠিক বুঝলাম না, কি বলছেন? তেতে ওঠা স্থূল কণ্ঠে ধমকে উঠে বললেন, রাস্তাঘাটে মারামারি করার জন্য তুমি দেশে ফিরেছো? স্বামীর মুখে এমন কথা শুনে সাবিনা হেঁকচে গিয়ে যান, ভয়ে ভয়ে তাকান ছেলের কাঁধে হাত রেখে সামনে। ভীতকণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলেন, কি বলছেন আপনি এসব আমার ছেলের নামে? কি বলছি সেটা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো, আমাকে না। বাবার কথা আন্দাজ করতে পারলেও আদ্র অজানা ভঙ্গিতে মুখ করে তাকিয়ে বলল,